আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। শারিয়ার ১৭তম দার্সে আপনাদেরকে স্বাগতম। গত দার্সে আমরা মনোরোগ নিয়ে বা মানসিক সমস্যা বা মেন্টাল ডিসঅর্ডার নিয়ে কিছু আলোচনা করেছি, মোটা দাগে কিছু কথা। এই দার্সে আমরা মেন্টাল ডিসঅর্ডার কি কি আছে কিছু বিশেষ প্রকার ইনশাআল্লাহ আলোচনা করব। তো চলুন শুরু করি। একটা লিস্ট আমরা দেখতে পাচ্ছি যে কিছু মনোরোগ বা মানসিক সমস্যা, একটা হচ্ছে সিজিফ্রেনিয়া, হিস্টেরিয়া, হ্যালুসিনেশন, ব্রেগি রোগ, বাইপোলার ডিসঅর্ডার, বিষণ্ণতা, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। এগুলো শুধুমাত্র মানসিক সমস্যা বা মানসিক রোগ নয়, এছাড়াও আরো বিভিন্ন মানসিক রোগ রয়েছে। এগুলো শুধুমাত্র কিছু উদাহরণ হিসাবে উল্লেখ করা হলো, যে আমরা কিছু ধারণা অর্জন করবো ইনশাআল্লাহ এগুলো সম্পর্কে। প্রথমে সিজোফ্রেনিয়া একটি জটিল মানসিক রোগ। এই রোগের লক্ষণ হচ্ছে চিন্তা, প্রত্যক্ষণ, অনুভূতি প্রকাশের মধ্যে সংগতি না থাকা। একজন সিজোফ্রেনিয়ার রোগী, তার চিন্তা হয় অসংলগ্ন, তার দৃষ্টি বা প্রত্যক্ষণ হয় ত্রুটিপূর্ণ। একজন সুস্থ মানুষের অনুভূতি একজন সিজোফ্রেনিয়া রোগীর অনুভূতি এক হয় না। সে এমন অনেক কিছু অনুভব করে আসলে যে অনুভব করার বিষয় নয়, অর্থাৎ আসলেই বাস্তব নয়। সিজোফ্রেনিয়া রোগীর অদ্ভুত অদ্ভুত আচরণে তার পরিবার পরিচিতরাও সংশয়ে পড়ে যান। সিজোফ্রেনিয়া রোগী কখনো কখনো নিজেকে এমন সুপ্রিম পাওয়ারের মনে করে, তো তার অবস্থা দেখে অন্যরা মনে করে আসলেই কি সত্যি সে এত সুপ্রিম পাওয়ার, এমন একটা অবস্থা হয়ে যায়। সে এমন এমন গায়েবের সংবাদ দিতে থাকে, সে এমন এমন কথা বলতে থাকে, অন্য কনফিউজ হয়ে যায় এটা কি আসলেই সত্য, বা সত্য হয়ে গেল হুট করে কোনোটা মিলে গেল, তখন আরো বেশি কনফিউজড। তাহলে সত্যি সে অনেক কিছু জানে, তাছাড়া এটা মিলল কি করে, ইত্যাদি। তো সিজোফ্রেনিয়া রোগী সে অনেক ধরনের কথা বলতে পারে, যেটা আসলে স্বাভাবিক না। অর্থাৎ কখনো কখনো তার পঞ্চইন্দ্রিয় একটু বেশি কাজ করে, কখনো কখনো একটু কম কাজ করে। অ্যাডভান্স লেভেলে এমন কাজ করতে পারে যে যেটা স্বাভাবিকভাবে একজন মানুষ তার কল্পনার মধ্যে আসে না, কিন্তু সিজোফ্রেনিয়ার একজন রোগী সে ঠিকই বলে দিচ্ছে এবং আসলেও তাই হচ্ছে। তো সিজোফ্রেনিয়া রোগীর অদ্ভুত অদ্ভুত আচরণে তার পরিবার ও পরিচিতরাও সংশয়ে পড়ে যান। তাদের পক্ষে সামাজিকভাবে বা পারিবারিকভাবে রোগীর সাথে মানিয়ে চলাটাও কঠিন হয়ে দাঁড়ায়। মনোবিজ্ঞানীরা এই রোগকে অনেক সময় মানসিক রোগের ক্যান্সার হিসাবেও উল্লেখ করেন। সিজোফ্রেনিয়া রোগ আসলে কেন হয়, এর আসল ট্রিটমেন্ট কি, দুটো কোনোটাই প্রকৃত অর্থে ডাক্তার এখনো আবিষ্কার করতে পারেননি। তারা যা করেছেন সবই হলো কিছু ধারণা, কিছু ভাষা ভাষা জ্ঞান। সাধারণত সিজোফ্রেনিয়ার রোগীর লং টার্ম ইফেক্ট পড়ে, তার এক ধরনের অনাগ্রহ তৈরি হয়, তার মধ্যে চিন্তার অক্ষমতা তৈরি হয়, সে কোনো বিষয় চিন্তা করতে পারে না বা সে চিন্তা করেও না। আবেগহীনতা, কোনো আবেগ নাই, নিরাবেগ সমস্ত কিছুতে। তার বাবা মারা গেছে, তার কোনো খোঁজই নাই। এই যে কান্না করা, হাসা, এসব আবেগ। প্রচন্ড খুশি সংবাদ, যেন মনে হচ্ছে এটা তো দৈনন্দিন জীবনের একদমই স্বাভাবিক একটা ব্যাপার, কোনো আবেগ নেই। বিচ্ছিন্নতা, সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা, পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা, স্বামী থেকে বিচ্ছিন্ন থাকা। সিজোফ্রেনিয়া রোগীর মধ্যে এমন বিশ্বাস সৃষ্টি হয় যার কোনো ভিত্তি নেই। সে অনেক কিছু প্রত্যক্ষণ করে বা অনেক কিছু সে বিশ্বাস করে যে বিশ্বাস নেই। কেউ নিজেকে সুপ্রিম পাওয়ার বিশ্বাস করতে পারে, অধিকারী বিশ্বাস করতে পারে। কেউ কেউ বিশ্বাস করে যে এরকম কথা যে তার স্বামী মনে হয় তাকে খুন করবে, তাকে খুন করতে আসছে। কেউ মনে করে যে তার বাবা মা তার কল্যাণ চায় না, তার অকল্যাণ চায়। এই জাতীয় অনেক কিছু হতে পারে, যে এমন কিছু বিশ্বাস যার আসলে কোনো ভিত্তি নেই। এ ধরনের রোগী অবাস্তব দৃশ্যকে বাস্তব মনে করে, কোনো স্পর্শ ছাড়াই সে অনুভব করতে পারে। অর্থাৎ আসলে নেই, কোনো গাছ নেই, সেখানে নিয়মিত একটা গাছ দেখে, আম গাছটা দেখছে, অথচ এখানে কোনো আম গাছ নেই। সে ঝোপঝাড়ের মধ্যে কোনো কিছু দেখে, অথচ এখানে না কোনো ঝোপঝাড় আছে না কোনো বস্তু আছে। আবার সে অনুভব করে কেউ তাকে ধরছে, কেউ স্পর্শ করছে, কেউ তার কাছে আসছে, কেউ তার পাশে শুচ্ছে, অথচ আসলে কেউ নাই। তো এই ধরনের অনেক কিছু সে দেখতে পারে যে আসলে নেই, এমন অনেক কিছু স্পর্শ সে অনুভব করতে পারে যে আসলে নাই। সিজোফ্রেনিয়ার রোগীদের আচরণ থাকে অসংলগ্ন, তারা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে।
মারমুখী হতে পারে, আক্রমণাত্মক হতে পারে। পোশাক আশাকে তারা সাধারণত অপরিষ্কার থাকে, অর্থাৎ সমস্ত কিছুই তাদের অসংলগ্ন। যেখানে পরিষ্কার কাপড় থাকার কথা পরিষ্কার থাকছে না। আবার কখনো কখনো এর উল্টোটাও হয়ে যায়, যতটুকু পরিষ্কার থাকার কথা তার চেয়ে সে অনেক বেশি পরিষ্কার থাকছে, যেটাও স্বাভাবিক না। বিপরীত লিঙ্গ এবং পরিবারের সদস্যদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে না পারা। দেখা যায় যে আপন বোন নিয়মিত ঝগড়া হচ্ছে, তাকে সহ্য করতে পারছে না, মাকে সহ্য করতে পারছে না, অথবা বাবাকে সহ্য করতে পারছে না, অথবা বড় বা ছোট ভাইকে সে সহ্য করতে পারছে না, এটা হতে পারে। সিজোফ্রেনিয়া যেমন একটি রোগ, ঠিক একইভাবে একটি মানসিক রোগ হলো হিস্টেরিয়া। হিস্টেরিয়া বলতে সাধারণ অর্থ বোঝায় অনিয়ন্ত্রিত আবেগের আধিক্য। অর্থাৎ হিস্টেরিয়া রোগটি মূলত আবেগের মধ্য দিয়ে প্রকাশিত হয়। যেমন হিস্টেরিয়া এক ধরনের মানসিক রোগ, এর সঙ্গে কোনো না কোনো ধরনের প্রেরণা বা চাওয়া পাওয়ার ব্যাপার জড়িত। সামান্য একটু সে কষ্ট পেল, সে চাইলো যে তার স্বামী তার জন্য কাজটি করুক, সে করেনি, সে প্রচন্ডভাবে রেগে গেল, রেগে গিয়ে তার মধ্যে অসংলগ্ন আচরণ প্রকাশ পেতে শুরু করলো। ক্লাসে পড়ার জন্য শিক্ষক দাঁড় করিয়েছে, সে ভয়ে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। এই যে ভয় পায়, একটা আবেগ। কেউ তাকে একটা গালি দিয়েছে, সে কষ্ট পেল, সে 3 দিন না খেয়ে থাকলো, তার ঘুম হচ্ছে না, সে কষ্ট পাচ্ছে, তার হাত কাঁপছে, সে অজ্ঞান হয়ে যাচ্ছে। তো হিস্ট্রিয়া এক ধরনের মানসিক রোগ, যা মানুষের আবেগের আধিক্যকে বোঝায়। এর সঙ্গে কোনো না কোনো ধরনের প্রেরণা বা চাওয়া পাওয়া ব্যাপার জড়িত। এই চাওয়া পাওয়াগুলো যেমন বাস্তবিক হতে পারে, তেমনি কাল্পনিকও হতে পারে। হিস্ট্রিয়ায় আক্রান্ত রোগী ভয় পেয়ে বা রাগে আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যেতে পারে। রাগে কেউ অজ্ঞান হয়ে যায়, কেউ ভয়ে অজ্ঞান হয়ে যায়, একটুতে একটু। কেউ দাঁত কিরমির করে, কেউ নিয়ন্ত্রণহীনভাবে হাসতে থাকে, কেউ কাঁদতে থাকে, দাঁতে দাঁত লেগে যাওয়া, শরীর ভারী হয়ে আসা, মাথা ব্যথা করা, প্রচন্ড মাথা ব্যথা বেড়ে যায় যখন সে রাগ করে অথবা সে ভয় পায়, নিঃশ্বাস নিতে না পারা, কাঁপুনি ইত্যাদি। তো হিস্টেরিয়া রোগী তার কোনো কোনো রোগ মানসিকভাবে প্রকাশিত হতে পারে, আবার কারো কারো রোগ শারীরিকভাবেও প্রকাশিত হতে পারে। এরপর আমরা আছি হ্যালুসিনেশনের ক্ষেত্রে। হ্যালুসিনেশন এমন এক চেতনা যা মানুষের মনে তৈরি হয়, বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই। কেউ দেখছে সাপ, আসলে সাপ নেই। কেউ দেখছে যে ওখানে একটা গাছ আছে, আসলে কোনো গাছ নেই। কেউ জিন দেখে, ভূত দেখে, আসলে নাই। এর কাছাকাছি বিষয় হলো ইলুশন। ইলুশন হলো বাস্তবের এক বিষয়কে ভিন্নভাবে অনুভব করা। হ্যালুসিনেশন এবং ইলুশন দুটো কাছাকাছি হলেও দুয়ের মধ্যে একটা ব্যবধান আছে। যেমন ধরুন, রাস্তায় হঠাৎ একটা রিক্সার চাকা বাস্ট করলো, সবাই হুড়োহুড়ি দৌড়াদৌড়ি শুরু করলো, ভাবলো ককটেল ফেটেছে। মানে কিছু একটা হয়েছে, রিক্সার চাকা বাস্ট হয়েছে, কিন্তু এটাকে আপনি ককটেল মনে করছেন। এটা হলো ইলুশন। আর হ্যালুসিনেশন হলো যার আসলেই কোনো ভিত্তিই ছিল না। যেমন আপনার কাছে মনে হচ্ছে কেউ যেন দরজা নক করছে, আসলে কেউ দরজা নক করছে না, কোনো আওয়াজ নাই, এটা হলো হ্যালুসিনেশন। আরেকটা হলো দূরে কেউ হাতুড়ি দিয়ে কাজ করছে, আপনার কাছে মনে হচ্ছে কেউ যেন আপনার দরজায় নক করছে, এটা হলো ইলুশন। তো যাই হোক, হ্যালুসিনেশন তৈরি হতে পারে চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়ের সবটাতেই হ্যালুসিনেশন হতে পারে। মানসিক রোগের ক্ষেত্রে কান আর ত্বকের অর্থাৎ শব্দ স্পর্শ হ্যালুসিনেশন বেশি দেখা দেয়। অর্থাৎ হ্যালুসিনেশনের রোগী সাধারণত শব্দের হ্যালুসিনেশনটা বেশি তৈরি হয়, যে সে শুনতে পাচ্ছে আসলে কোনো কিছু নাই, এবং সে স্পর্শ অনুভব করছে। কেউ জিনের স্পর্শ অনুভব করে, কেউ মনে করে কেউ তার শরীরের মধ্যে দিয়ে কোনো একটা সাপ তুলে যাচ্ছে, সাপ বের হচ্ছে, হ্যাঁ, পোকা তার চামড়ার মধ্যে ঢুকে আছে, এটা হলো স্পর্শ। তো শব্দ এবং স্পর্শ মানে কান এবং ত্বক, এই দুটি ক্ষেত্রে হ্যালুসিনেশন বেশি তৈরি হলেও অন্যান্য ইন্দ্রিয় হ্যালুসিনেশন তৈরি হতে পারে। আসলে কি জানেন, হ্যালুসিনেশন কোনো রোগ নয়, এটা হলো রোগের একটা উপসর্গ। সুতরাং আমাদেরকে বের করতে হবে এই হ্যালুসিনেশন কেন তৈরি হচ্ছে। এই হ্যালুসিনেশন জাদুর প্রভাবে হতে পারে, যেটা শয়তান মূলত ওয়াসওয়াসা দিচ্ছে। মাস্ত শয়তান থেকে হতে পারে, শয়তানের ওয়াসওয়াসা। শয়তানের ওয়াসওয়াসা তো এমন একটা জিনিস যার আসলে কোনো ভিত্তি নেই, কিন্তু মনে হচ্ছে যেন আছে। কেন হচ্ছে? মাস্ত শয়তানের কারণে, সিহরের কারণে হতে পারে, বা অন্যান্য শারীরিক রোগ থেকেও সেই হ্যালুসিনেশনটা তৈরি হতে পারে। যেমন আমরা বলতে পারি
ত্বকের হ্যালুসিনেশন সাধারণত নেশার কারণে হয়, যেমন কোকেইন সেবনকারীর অনেক সময় ভাবে, যারা কোকেইন সেবন করে তারা অনেক সময় ভাবতে পারে যে তাদের চামড়ার নিচে কীট হাঁটছে, একে বলে ফর্মিফিকেশন। তো তারা খামচে আঁচড়ে সেই কীট বের করার জন্য অনেক সময় দেখা যায় যে তার ত্বক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তো আবার সিজোফ্রেনিয়া যে রোগে আক্রান্ত, সেও এই যে স্পর্শের যে হ্যালুসিনেশন, এই রোগে সে আক্রান্ত হতে পারে। দৃষ্টি হ্যালুসিনেশন হতে পারে, যেমন দৃষ্টি হ্যালুসিনেশন একজন ব্যক্তি আক্রান্ত হলো, সে এমন কিছু দেখতে পাচ্ছে যে আসলে চোখের সামনে নেই, তারা চোখে কোনো বস্তু, ডিজাইন, মানুষ বা আলো ঝলকানি দেখতে পায়। দৃষ্টি হ্যালুসিনেশন সাধারণত ব্রেনের অর্গানিক কোনো সমস্যা হয়েছে এই কারণে হতে পারে, যেমন ব্রেন টিউমার। একজন ব্রেন টিউমার আক্রান্ত, তার মধ্যে এই রোগটা বেশি দেখা দিতে পারে। ঠিক একইভাবে অ্যালকোহলে আসক্ত হলে কোনো ব্যক্তি বা মদ গ্রহণ করলে তার মধ্যে এক ধরনের হ্যালুসিনেশন তৈরি হতে পারে, দৃষ্টি হ্যালুসিনেশন। তো গন্ধে হ্যালুসিনেশনও তৈরি হয়, যেমন কেউ পচা উৎকট গন্ধ পাচ্ছে, কেউ আবার ঘ্রাণও পাচ্ছে। এটা হয় কেন? স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হলে। তো এটা বেশি হয় মৃগী রোগীদের ক্ষেত্রে। মৃগী রোগীরা খিঁচুনি আসার আগ মুহূর্তে নাকে বারবার পোড়া গন্ধের মতো বাজে গন্ধ পায়, কেউ কেউ আবার সুগন্ধ পেতে পারে। তো এইভাবে বিভিন্ন ধরনের স্বাদের হ্যালুসিনেশনে জিভ ও মুখের ভিতরে কোনো কিছু না থাকা সত্ত্বেও স্বাদ ঘন অনুভব হয়। তো এই ধরনের বিভিন্ন ধরনের হ্যালুসিনেশন মানুষ আক্রান্ত হতে পারে, সেটা মূলত অন্য কোনো রোগের উপসর্গ হিসাবে হ্যালুসিনেশনটা তৈরি হচ্ছে। এখানে প্রবলেমটা হলো যে যারা হ্যালুসিনেশন আক্রান্ত তারা এটাকে বাস্তব মনে করছে, সে মনে করছে না যে সে আসলে একটা রোগে আক্রান্ত, সেটাকে বাস্তব মনে করছে। যেমন এক ব্যক্তি সে সেহরে আক্রান্ত, সে রোকিয়ার জন্য এলো, বারবারই তাকে বোঝালাম বিভিন্নভাবে যে আসলে আপনার সেহরে কোনো সমস্যা নাই, কিন্তু সে অনুভব করে তার গলা থেকে সাপ নেমে যাচ্ছে, তার চামড়ার মধ্যে সাপ, সে সাপ সে ধরতেও পারে। এবং কোনো এক রাকি তাকে বলেছেন যে এই যে সাপ আপনি দেখতে পাচ্ছেন, এটা হলো যে জিনের যে তিনটা প্রকার, একটা হলো তার সাপ হয়ে থাকে, এই ধরনের সাপ আপনি ভর করেছে, তাই আপনি এটা অনুভব করছেন। কিন্তু রুকিয়া করে কোনোভাবে তার কোনো ধরনের কোনো প্রভাব প্রতিফলিত হচ্ছে না, আসলে এটা একটা হ্যালুসিনেশন। কিন্তু সে এটা যে হ্যালুসিনেশন সেটাকে মানতে নারাজ, সে মনে করছে এবং সে বলছে বাস্তবে সে সাপই ধরছে, সে সাপ অনুভব করছে এবং এটা বাস্তব। তো এটাই হলো প্রবলেম, যে সে যে হ্যালুসিনেশন আক্রান্ত এটা সে মেনে নিতে নারাজ। ঠিক একইভাবে মৃগী রোগ, এখানে তেমন কিছু আর বলার সুযোগ নাই যেহেতু অনেক সময় হয়ে যাচ্ছে। মৃগী রোগ মস্তিষ্কের রোগ, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় নিউরোলজিক্যাল ডিজিজ। সুতরাং মৃগী রোগের চিকিৎসা অনেক ক্ষেত্রে যারা নিউরো সায়েন্স অথবা নিউরো মেডিসিনের ডাক্তার আছেন তারা করে থাকেন। যা দীর্ঘদিন ধরে জটিল মৃগ রোগে ভুগে থাকে তারা জীবনের একটা সময় মারাত্মক মানসিক রোগ সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হতে পারে। সুতরাং কারোর মধ্যে মৃগ রোগ দেখা দিলেই তার উচিত প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং তার চিকিৎসা গ্রহণ করা। আবার কখনো কখনো মৃগ রোগ জিনের আসর থেকেও হতে পারে। সুতরাং আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, সর্ব ধরনের চিকিৎসা গ্রহণ করতে হবে, কোনো ধরনের গোড়ামি, কোনো ধরনের একঘেয়েমি বা গর্তমি ভাব যেন আমাদের মধ্যে না আসে, এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। তো এ পর্যন্তই আমরা মানসিক রোগ নিয়ে আলোচনা করব না। মাস্টার শয়তান নিয়ে আলোচনা করেছি, জিনের আসর নিয়ে আলোচনা করেছি সেহের নিয়ে, সেহেরের বিভিন্ন প্রকার নিয়ে, ওয়াসওয়াসা নিয়ে, নজর নিয়ে, এই বিষয়গুলো মানসিক রোগ নিয়েও আমরা দুইটা দার্স আলোচনা করলাম ইনশাআল্লাহ। এবং রুকিয়ার প্রাথমিক ধারণা আলোচনা হয়েছে। সামনের দার্সগুলোতে আমরা আলোচনা করব রুকিয়া কিভাবে করব, রুকিয়ার আসলে পদ্ধতি কি, এবং রুকিয়ার একজন রাকির কি কি কোড অফ এথিক্স মেনটেন করা উচিত, এই সমস্ত বিষয় নিয়ে ইনশাআল্লাহ। আজ এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।